সালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, অ্যাসিস্ট্যান্ট টিচার, মির্জারহাট হাই স্কুল, হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী। আজকের অঙ্ক হবে অধ্যায় 10 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে কিন্তু এই 9টা অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। ওকে, তাহলে আমরা এবার আমাদের প্রশ্নটাকে আগে একটু দেখে নিই, তারপর আমাদের অঙ্কটা আমরা স্টার্ট করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রশ্নটা দেখব। আমাদের প্রশ্নটা হচ্ছে, রায়হান এন্টারপ্রাইজ 2017 সালের পাইকারি ব্যবসা করে 25,000 টাকা লাভ করে। 31 ডিসেম্বরে 2017 তারিখে উক্ত প্রতিষ্ঠানের আমির ও অন্যান্য তথ্য নিম্নরূপ। ওকে, হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট। ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট 23,000 টাকা, ক্রয় ডেবিট হয় মানে ব্যয় 22,000 টাকা, বিক্রয় হয় 60,000 টাকা। বিক্রয় ফেরত ডেবিট হবে, কারণ বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট, আর ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট। দেনাদার সম্পদ 35,000 টাকা, পাওনাদার দায় 8,000 টাকা। ওকে, 10% বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ 20,000 টাকা, স্থায়ী সম্পদ 80,000 টাকা, এই প্যাকিং কস্ট 2,000 টাকা, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 4,000 টাকা। ওকে, মূলধন 1 লক্ষ টাকা, ব্যাংক জমা অতিরিক্ত সুদ 5,000 টাকা, তারপর প্রারম্ভিক মজুত পণ্য 23,000, হাতে নগদ 6,000 টাকা। ওকে, আমাদের এটা হচ্ছে যোগফল 1,96,000, 1,96,000 টাকা। ওকে, আমাদের সমন্বয় কি দেওয়া আছে দেখে আমরা একটু। সমন্বয় দেওয়া আছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা ও বাজার মূল্য 22,000 টাকা। ওকে, এরপরটা দেওয়া আছে ক্যাশ বক্স থেকে 500 টাকার দুটি নোট হারিয়ে গেল। তার মানে 500 টাকার দুটি নোট মানে 1,000 টাকা। ওকে, এটা বিবিধ ক্ষতি দিয়ে লিখতে হবে। দ্বারে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এর মানে এটা ক্রয়ের সাথে যুক্ত করতে হবে। ওকে, এরপরটা আমাদের এই প্রশ্ন হচ্ছে যে উপযুক্ত তথ্য হতে রায়হান এন্টারপ্রাইজের তারল্য অনুপাত নির্ণয় করো। উল্লেখিত মোট লাভ, উল্লেখিত মানে আমাদের প্রশ্নের উপরে লেখা আছে এই 25,000 টাকা মোট লাভ। তোমরা দেখতে পাচ্ছ এখানে 25,000 টাকা হচ্ছে মোট লাভ। এই 25,000 টাকা হচ্ছে উল্লেখিত মোট লাভ। এই মোট লাভকে অন্তর্ভুক্ত করে আমাদের বিশদ বিবরণী প্রস্তুত করতে বলছিল। এরপর হচ্ছে নেট লাভ 29,000 টাকা। নেট লাভ হচ্ছে 29,000 টাকা, বিবেচনা পূর্বক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক অঙ্কটা এবার স্টার্ট করি। আমাদের ক অঙ্কটা হচ্ছে উল্লেখিত, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উপযুক্ত তথ্য হতে রায়হান এন্টারপ্রাইজের তারল্য অনুপাত নির্ণয় করতে বলছে। তো তারল্য অনুপাত নির্ণয়ের করার জন্য একটা সূত্র দেওয়া আছে, আমাদের মেন বইয়ের মধ্যে আছে, অধ্যায় 10-এর মধ্যে। তোমরা অধ্যায় 10-এর অঙ্কগুলোর আগে যে পড়াগুলো অতিরিক্ত পড়াগুলো দেওয়া থাকে অধ্যায় ভিত্তিক, এই পড়াগুলোতে পেয়ে যাবে আশা করি। ওকে, ওখানে উদাহরণ সহ অনেকগুলো অঙ্ক দেওয়া হয়েছে এরকম। তো আমরা রায়হান এন্টারপ্রাইজের তারল্য অনুপাত যদি আমরা নির্ণয় করতে হয়, তারল্য অনুপাতের সূত্রটা লিখতে হবে। ওকে, মানে তারল্য অনুপাতের ফর্মুলাটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য যোগ কে অগ্রিম প্রদত্ত ব্যয়, তারপর ভাগ চলতি দেয়। ওকে, অর্থাৎ চলতি সম্পদ আমাদেরকে আগে বের করে ফেলতে হবে, সমাপনী মজুত অঙ্কের মধ্যে লেখা থাকবে এবং অগ্রিম খরচও আমাদের অঙ্কের মধ্যে লেখা থাকবে, চলতি দায়ও আমাদের অঙ্কের মধ্যে লেখা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, এরপর আমাদের এই কাজ করতে হবে যে চলতি সম্পদ সরাসরি লেখা থাকবে না বিধায় চলতি সম্পদ আমরা বের করে নেব। সমাপনী মজুত পণ্য লেখা থাকবে, সেখান থেকে বসে দেবো। অগ্রিম প্রদত্ত ব্যয়ও লেখা থাকতে পারে, সেখান থেকে আমরা বসাবো। চলতি দায়ও কিন্তু সরাসরি দেওয়া থাকবে না, চলতি দায় প্লাস চলতি সম্পত্তি আমাদেরকে আগে বের করে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চলতি সম্পদ আগে বের করে নিয়ে ফেলছি। দেখো, দেনাদার, চলতি সম্পদ, বিনিয়োগের অনাদায়ী সুদ, এই যে এখানে বলছে 10% বিনিয়োগ। ওকে, এই 20,000 টাকা বিনিয়োগটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, তার কারণে এটা এখানে চলতি সম্পদ আসবে না, কিন্তু 20,000 টাকার উপর 10% সুদ কিন্তু অর্থাৎ আমাদের চলতি সম্পদ। ওকে, 20,000 টাকার উপর 10% সুদ বের করতে হবে। আর যোগ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমাদের অঙ্কের মধ্যে 20,000 টাকা ধরতে হবে, 22,000 টাকাটা দেওয়া যাবে না কারণ এটা বড়। ওকে, আর হাতে নগদ অবশ্যই চলতি সম্পদে এটা হাতে নগদ আমাদের আছে কত,
6,000 টাকা। যে এখান থেকে যে বলছে 500 টাকার দুইটি নোট কি হয়ে গেছে, হারিয়ে গেল, তাহলে বিবিধ ক্ষতি হিসেবে এই 500 টাকার দুইটি নোট 1,000 টাকা এখান থেকে মাইনাস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেনাদা আছে 35,000, বিনিয়োগের সুদ 20,000 টাকার উপর 10% হচ্ছে কত, 2,000 টাকা। আমরা 2,000 টাকা লিখবো, যুগ সমাপনী মজুত পণ্য লিখবো 20,000 টাকা। ওকে, তারপর হচ্ছে হাতে নগদ কত, 6,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের সবার শেষে সর্বশেষ। আর বিবিধ ক্ষতি মানে হচ্ছে যে, অর্থাৎ আমাদের ক্যাশ টাকা যে 6,000 টাকা আছে তার থেকে 500 টাকার দুইটি নোট হারিয়ে গেল ক্যাশ বক্স থেকে, তাহলে 500 টাকার দুইটি নোট মানে হচ্ছে যে 1,000 টাকা। ওকে, তো আমরা 1,000 টাকা মাইনাস করবো। এই দেখো আমরা মাইনাস করেছি 6,000 থেকে। তো আমরা 35, 2,000 এবং 20,000 টাকা যদি যোগ করি আমাদের 57,000 টাকা। তারপর 6,000 থেকে 1,000 টাকা বিয়োগ করলে 5,000 টাকা। 57 আর 5-এ 62,000 টাকা। এই আমরা 62,000 টাকা আমাদের চলতি সম্পদ, প্রিয় শিক্ষার্থীরা। ওকে, তো আমাদের এখানে পিছনে দেখো চলতি দায় বলছে, চলতি দায়ও আমাদেরকে আগে বের করে নিতে হবে। চলতি দায়গুলো আমাদের ক্রেডিট পাশে থাকবে। ওকে, ক্রেডিট পাশ থেকে আমরা ব্যাংক জমা অতিরিক্ত নেব 23,000 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক জমা অতিরিক্ত কত আছে, 23,000 টাকা। আর পাওনাদার আছে কত, পাওনাদার থাকবে এখানে এই 8,000 টাকা। ওকে, 8,000। এখানে তোমরা দেখো সমন্বয়ের 3 নম্বরে ধারে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয় না। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, আর ধারে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। তো এখানে যখন ধারে ক্রয় বলছে তাহলে এখানে পাওনাদারের সাথে এটা যুক্ত হতে হবে, ঠিক আছে, মানে যোগ করতে হবে। তো সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে পাওনাদার যোগ কি লিখলাম, অলিখিত ক্রয়। ওকে, অলিখিত ক্রয় মানে ধারের ক্রয়। ওকে, তো ব্যাংক জমা অতিরিক্ত আছে কত, 23,000। আমরা আমিল থেকে দেখে দেখে লিখবো। পাওনাদার আছে আমিলে 8,000 টাকা যোগ দেবো, অলিখিত ক্রয় মানে ধারের ক্রয় 2,000 টাকা। ওকে, তো আমরা 2,000 টাকাটা লিখবো। তাহলে আমরা 23,000 রেখে দেবো, এই 8,000 এবং 2,000 যোগ করে 10,000 করবো। ওকে, 10 এবার 10 আর 23 যোগ করলে আমাদের হবে 33,000 টাকা। ওকে, তাহলে আমাদের চলতি সম্পদ হচ্ছে 62,000 টাকা, চলতি দায় হচ্ছে 33,000 টাকা। এবার আমরা মেন সূত্রের মধ্যে চলে যাব। তাহলে অনুপাত সমান চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি কত বের করেছিলাম আমরা, 62,000 টাকা। আমরা এখানে 62,000 টাকাটা বসে ফেলবো। ওকে, তারপর মাইনাস দেবো, তারপর আবার ব্র্যাকেট করব। তারপর হচ্ছে যে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য এখানে দুইটা আছে, বারবার বলেছিলাম, যেটা ছোট ওইটাই আমাদেরকে ধরে অঙ্ক করতে হবে, ঠিক আছে। 20,000 টাকাটাই হচ্ছে ছোট, তাহলে আমাদের 20,000 টাকায় বসাতে হবে। আমরা 20,000 টাকা বসলাম, যোগ দেবো অগ্রিম প্রদত্ত ব্যয়। অগ্রিম প্রদত্ত ব্যয় এখানে কোথাও নেই, সো এখানে আমাদেরকে জিরো বসাতে হবে, না থাকলে জিরো। ওকে, তারপর আবার ব্র্যাকেট দিয়ে বাদ আমাদের চলতে দেয়। চলতে দেয় কিন্তু আমরা এখানে পিছনে বের করে নিয়েছি আগে, 33,000 টাকা এখানে এখানে বসে দেবো। ওকে, তো আমরা 62 ঠিক থাকবে, মাইনাস ঠিক থাকবে, 20,000 প্লাস শূন্য যোগ করলে 20,000 টাকা হয়, আর ব্র্যাকেট দিয়ে ভাগ 33,000 টাকা লিখে দেবো। এখন আমাদেরকে 62 থেকে 20,000 টাকা মাইনাস করতে হবে, আর থাকবে 42,000 টাকা, ভাগ কত দেবো, 33। ওকে, 33 দিয়ে যখন 42,000-কে ভাগ করবো 1.27। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে অনুপাত 1 দিতে হবে। ওকে, অর্থাৎ তারল্য অনুপাতের মান হচ্ছে 1:1। ওকে, এখানে আমাদেরকে 1:1 মানে আদর্শ মানের, ঠিক আছে। আর চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, আর তারল্য অনুপাতের আদর্শ মান 1:1। তো আমরা এখানে 1:1, উত্তর তো 1 আসছে, 1.27, পাশের অনুপাত 1 দিয়ে দেবো। ওকে, এখানে অনুপাতের মধ্যে এইভাবে অনুপাতের মানটা বসে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অঙ্কটায় যাচ্ছি। অঙ্কটি কি বলতে চাচ্ছে আমরা একটু দেখি পরবর্তী অঙ্কের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দ্বিতীয় নাম্বার যে কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি, উল্লেখিত মোট লাভ অন্তর্ভুক্ত করতে হবে। মানে উল্লেখিত হচ্ছে এখানে 25,000 টাকা যে প্রশ্নের উপরে উদ্দীপকে দেওয়া আছে 25,000 টাকা, এটা অন্তর্ভুক্ত করে আমাদেরকে বিষয়দায় বিবরণী প্রস্তুত করতে হবে, মানে নিট মুনাফা পর্যন্ত আমাদেরকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো আমরা আগে এই আমরা বক্সটা বানিয়ে ফেলবো। এই দেখো এখানে কমপ্লিট দেওয়া আছে মোট লাভ। মোট লাভ কত, 25,000 টাকা। এটা আমরা উদ্দীপক থেকে দেখে দেখে লিখে ফেলবো। ওকে, বাদ মোট লাভ থেকে পরিচালন ব্যয় মাইনাস করতে হয়। পরিচালন ব্যয়গুলো সবসময় ডেবিটে থাকবে। তো আমরা পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেকিং কস্ট। পেকিং কস্ট কত আছে, প্রিয় শিক্ষার্থী, 2,000 টাকা। তো আমরা পেকিং কস্টটা 2,000 টাকা লিখে ফেলবো। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা কুরিন সংস্কৃতি নিয়ে একটা কথা বলেছিলাম, সমন্বয়টা আগে করতে হয়। ওকে, সমন্বয়টা আগে করে তারপরে আমিরটা বসিয়ে আমাদেরকে বিয়োগ করতে হয়। এর মানে আমিরটা বিয়োগ করি আমরা, রাইট। সমন্বয়টা আগে বসাই, তার থেকে রাওয়া মিলেরটা কি করি যে বিয়োগ করি। এখন রাওয়া মিলের সমন্বয় যখন রাওয়া মিলেরটা যখন বিয়োগ করি, তখন এখানেও এসে অটোমেটিকলি কি হয়ে যাবে, রাওয়া মিলেরটা বিয়োগ হবে। সেজন্য আমরা কি লিখেছি দেখো, কুরিন ও সন্দেহজনক
কোরিয়ান সংস্কৃতির হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত। ওকে, এই 4,000 টাকা, এই দেখো এখানেই আছে 4,000 টাকা আমিরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এই 4,000 টাকাটা এমনিও সাধারণত কি হয়, সমন্বয়টা আগে লিখে তার থেকে মাইনাস করতে হবে। তো এখন সমন্বয় যখন নেই তাহলে এটা এমনিও মাইনাস হবে, এখানে বসাই যাবো মাইনাস দিয়ে, ঠিক আছে। আমার 2,000 থেকে 4,000 টাকা গেলে মাইনাস আরো 2,000 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই 25,000 থেকে আমাদের 2,000 টাকাটা মাইনাস করতে হবে। এখন তোমরা দেখো মাইনাস করলে তো হবে 23,000 টাকা, কিন্তু হবে না এখানে, কারণ এটা তো এমনিও মাইনাস। তো মাইনাসে মাইনাসে এখানেও বাদ, এখানেও মাইনাস, তাহলে মাইনাস করতে হবে মানে এখানে আমরা প্লাস করবো। ওকে, তাহলে আমাদের কত এখন 25,000, 25-এর সাথে আরো 2 যোগ করে দেবো আমরা, ঠিক আছে। কিন্তু এখানে বাদ, এখানেও বাদ। ওকে, তো বাদ মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে মানে 25-এর সাথে 2 যোগ করলে 27,000 টাকা। এটাই হচ্ছে পরিচালন মুনাফা। ওকে, এবার আমরা পরিচালন মুনাফা পাওয়ার পর আমাদেরকে যোগ অন্যান্য আয়গুলো কি করতে হবে, যোগ করতে হবে, তাই। অন্যান্য আয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ। বিনিয়োগ কত, 20,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ হবে 10%। তাহলে 10% 2,000 টাকা বের হবে। ওকে, এই 2,000 টাকাটা আমাদের যোগ হবে 27-এর সাথে 2,000 টাকা যোগ করলে 29,000 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা অন্যান্য ব্যয় মাইনাস করতে হবে। অন্যান্য ব্যয়গুলো হবে ডেবিটে। ওকে, ব্যয়গুলো আমরা একটু দেখি। আমাদের এই ব্যাংক জমা অতিরিক্ত সুদ 5,000 টাকা বলতেছে। এখানে ব্যাংক জমা অতিরিক্ত সুদ কত আছে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক জমা অতিরিক্ত সুদ 5,000 টাকা। তাহলে এটা অন্যান্য ব্যয়। আর এই যে সমন্বয় বলছে ক্যাশ বক্স থেকে 500 টাকার 2টি নোট হারিয়ে গেছে, তাহলে ক্যাশ বক্স থেকে 500 টাকার 2টি নোট মানে 1,000 টাকা। ওকে, তো এই বিবিধ ক্ষতি দিয়ে লিখতে হবে এই 1,000 টাকা। ওকে, টোটাল কত হয়েছে, 6,000 টাকা। এই 6,000 টাকা কিন্তু ব্যয়। তো ব্যয় যখন আমরা 29 থেকে এটা মাইনাস করবো, আর থাকবে আমাদের নেট মুনাফা 23,000 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থী, এরপরের প্রশ্নটিতে আমরা যাচ্ছি এবার। প্রিয় শিক্ষার্থীরা, নেট লাভ 29,000 টাকা বিবেচনাপূর্বক আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলছে। ওকে, অর্থাৎ নেট লাভ 29,000 টাকা ধরতে হবে মালিকানা সত্ত্বের সাথে, মানে মালিকানা সত্ত্বের অঙ্কের মধ্যে নেট লাভ ধরবো আমরা 29,000 টাকা মূলধনের সাথে যোগ করবো। ওকে, তো তারপর আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা করতে হবে। আমরা আর্থিক অবস্থা বিবরণীর সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছি। প্রথমে স্থায়ী সম্পদ, তোমরা হলুদ কালার দেখতে পাচ্ছ স্থায়ী সম্পদ। এখানে সরাসরি বলে দিচ্ছে স্থায়ী সম্পদ মিলে 80,000 টাকা। তাহলে আমরা এখানে স্থায়ী সম্পদ লিখে এই লিখবো 80,000 টাকা। ওকে, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগে আমরা 10% বিনিয়োগ লিখবো কত, 20,000 টাকা। ওকে, তারপর আমাদের দ্বিতীয় নাম্বার যে আইটেমটা ওইটার নাম হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ বাপেরই, ঠিক আছে। এরপর এটা 20,000 টাকা সরাসরি লিখে দেবো। চলতি সম্পদ, চলতি সম্পদ আমরা প্রথমে লিখবো হাতে নগদ। হাতে নগদ কত আছে প্রিয় শিক্ষার্থী, 6,000 টাকা। ওকে, এখন আমার তো 6,000 টাকা ক্যাশের মধ্যে আছে। ওকে, তার মধ্যে বলছে না এখানে 2 নম্বর সম্বন্ধে 500 টাকার 2টি নোট হারিয়ে গেল, তাহলে 500 টাকার 2টি নোট মানে 1,000 টাকা হারিয়ে গেছে। তাহলে এটাকে বিবিধ ক্ষতি দিয়ে হাতে নগদ থেকে মাইনাস করতে হবে। আর থাকবে তাহলে কত, 5,000 টাকা। ওকে, আর এবার আমরা একটু দেখতে পাচ্ছি দেনাদার। দেনাদার কিন্তু চলতি সম্পদ 35,000 টাকা, আমরা সরাসরি লিখে দেবো। আর তারপর যে 20,000 টাকার উপর 10% বিনিয়োগের সুদ 2,000 টাকা, এটা কিন্তু এখনো পাওয়া যায়নি, সামনে পাবো। তার কারণে এটা হচ্ছে অনাদায়ী বিনিয়োগের সুদ। তো আমাদের বিনিয়োগের সুদ লিখতে হবে কত, 2,000 টাকা। তারপর সর্বশেষ লিখতে হয় সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদে লিখতে হবে, এটা তোমরা জানো। ওকে, 20,000 টাকা। তাহলে 5,000, 35,000, 2,000 এবং 20,000 টাকা যোগ করলে হচ্ছে 62,000 টাকা। ওকে, এই 62,000 টাকা হচ্ছে চলতি সম্পদ, 20,000 টাকা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর 80,000 টাকা হচ্ছে স্থায়ী সম্পদ। তিনটা ওই, এখানে কিন্তু অধিক সম্পদ নেই। ওকে, তো আমরা তিনটা সম্পদ যোগ করলে আমাদের মোট সম্পদ হয়ে যাবে 1,62,000 টাকা। তাহলে মোট সম্পদ আমরা পেয়ে গেছি 1,62,000 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব আমরা আগে করব। তো মালিকানা সত্ত্ব আর দায় যোগ করলে কিন্তু 1,62,000 টাকা মিলতে হবে। তো আমরা করতেছি, তাহলে প্রথম আমাদের লিখতে হবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব লিখে মূলধন আগে লিখতে হবে। মূলধনটা আমরা আমির থেকে খুঁজে নিচ্ছি। মূলধন আছে আমাদের আমিলে 1,00,000 টাকা। ওকে, প্রিয় শিক্ষার্থী, মূলধন আমরা 1,00,000 টাকা লিখে ফেলছি। মূলধনের সাথে প্রিয় শিক্ষার্থী নেট লাভ 29,000 টাকা যোগ করতে হবে। ওকে, নেট লাভটা 29,000 টাকাটা আমরা যোগ করব। তাহলে যোগ নেট লাভ কত, 29,000 টাকা। তাহলে এখন কত হয়, 1,00,000 যোগ 29, তাহলে কত হবে, 1,29,000 টাকা, রাইট। এখন মূলধন অর্থাৎ যোগ নেট লাভ যোগ করলে 1,29,000 টাকা মিলে যায়। ওকে, এরপর প্রিয় শিক্ষার্থীরা চলতি দায়, অর্থাৎ এখানে দায় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদীকে আমরা চলতি দায় হিসেবে কাউন্ট করি। ওকে, তো চলতি দায়ের মধ্যে ব্যাংক জমা অতিরিক্ত থাকবে 38,000 টাকা। কত, একেবারে এরা আমাদের প্রথমে দেওয়া আছে। এরপর পাওনা দেওয়া থাকবে ক্রেডিটে কত,
8,000 টাকা। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে যে বারবার বলা হচ্ছে যে কি, এর আগেও আমরা কাজ করেছিলাম ধারে পণ্য ক্রয়, ক্রয়ের সাথে আমরা কাজ করেছিলাম। তারপর এই যে এখানে 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, এই ধার ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, তাহলে এটা পাওনাদারের সাথে কি করতে হবে, অলিখিত ক্রয় দিয়ে যোগ করতে হবে। 8,000 প্লাস 2,000 যোগ করলে কত হয়, 10,000 টাকা। অর্থাৎ 23-এর সাথে 10 দিলে 33,000 টাকা হয়। তাহলে 33,000 টাকাই হচ্ছে আমাদের চলতি দায় এবং মালিকানা সত্ত্বের উত্তর হচ্ছে যে 1,29,000। 1,29,000-এর সাথে যদি 33,000 আমরা যোগ করি প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 1,62,000 টাকা পেয়ে যাব। ওকে, 1,62,000 টাকাটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। অর্থাৎ 1,62,000 মোট দায় ও মালিকানা সত্ত্ব, 1,62,000 সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সবাইকে অঙ্কটি দেখার জন্য থ্যাংকস।